নমস্কার বন্ধুরা, যদি রাজপ্রাসাদের থেকে সবুজ পাহাড়ি উপত্যকা, নীল আকাশের মাঝে সাদা বরফের শৃঙ্গ দেখতে চান তাহলে যেতে হবে নাগারে আর থাকতে হবে দ্য ক্যাসেলে। আমার আজকের ভিডিও এই নাগার ক্যাসেল নিয়ে। কুলু এবং মানালি দুই জায়গা থেকেই এর দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। কুলু থেকে মানালি যাবার পথে পাতলিকুহল থেকে ডান দিকে বিপাশা নদী পার করে পৌঁছে যেতে হবে এই নাগারে। এখানেই রাজা শীত সিং প্রায় 600 বছর আগে 1460 খ্রিস্টাব্দে এই ক্যাসেলটি তৈরি করেন। এটি মূলত একটি দর্শনীয় স্থান। পর্যটকদের জন্য 50 টাকা দিয়ে টিকিট কেটে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত এটি দর্শন করা যায়। এখানে মিউজিয়াম, একটি মন্দির এবং আরও কিছু আছে, যার জন্য দর্শকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। আর কিছু অংশে এখানে থাকার ব্যবস্থা করেছে হিমাচল ট্যুরিজম। কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমন অনেক রাজবাড়ি আছে যেখানে সাধারণ মানুষ থাকার সুযোগ পায়। তেমনি হিমাচল প্রদেশেও এমন অনেক রাজপ্রাসাদ আছে, রাজবাড়ি আছে পুরনো দিনের, যেখানে পর্যটকরা থাকার সুযোগ পান। তাদেরই অন্যতম হচ্ছে এই নাগার ক্যাসেল। নাগার ক্যাসেলের কাছেই অবস্থিত নাগারের অন্যতম দ্রষ্টব্য ত্রিপুরা সুন্দরী মন্দির। কথিত আছে 11 শতাব্দীতে রাজা যশোদবাল এটি নির্মাণ করান। প্রত্যেক বছর মে মাসে শাড়ি যাত্রা উপলক্ষে এখানে মেলা বসে এবং মেলাকে কেন্দ্র করে নাচ, গান, নানান প্রতিযোগিতা, খেলাধুলো ইত্যাদি হয়। তো আমাদেরও এইসব চাক্ষুষ করার সৌভাগ্য হয়েছে, কারণ আমরা গত 23শে মে 2025 নাগারে কাটাই। আমরা প্রবেশ করেছি নাগার ক্যাসেলে। ঢুকেই সোজাসুজি একটি মন্দির আছে, আর মন্দিরের বাঁদিকে এবং ডান দিকে দুটি বিল্ডিং। আমরা ডান দিকের বিল্ডিংয়ে ঢুকে গেলাম। তো দেখা যাক নাগার ক্যাসেল কেমন আমাদের থাকার জায়গাগুলি। মেলা উপলক্ষে নাগারে স্থানীয় মানুষদের প্রচুর ভিড় হয়েছে এবং তাদের অনেকেই নাগার ক্যাসেলও দেখতে আসছে। ফলে এই নাগার ক্যাসেলও অত্যাধিক ভিড়, এবং তারা সেই ভিড় অনেকটাই প্রাইভেট এরিয়াতেও ঢুকে যাচ্ছে, নো এন্ট্রি জোনে। এর আগে পর্যন্ত কমন এরিয়া ছিল, সাধারণ টুরিস্ট আসতে পারে, কিন্তু এই গেটে লেখা আছে নো এন্ট্রি। এর পরে আর সাধারণ টুরিস্টদের অ্যালাউ করার কথা নয়, কিন্তু যেহেতু স্থানীয় মানুষ তারা সবাই এই এরিয়াতেও ঢুকে গেছে এই অপরূপ শোভা দর্শন করার জন্য। তো এদিকে 3টি রুম আছে। প্রথমেই হচ্ছে 103 নম্বর রুম, যেটি সুপার ডিলাক্স রুম, আর তারপরে 102 আর 101 নম্বর রুম, যে দুটো হলো কোজি ডিলাক্স রুম। তো আমরা এই দুটি রুমই নিয়েছিলাম অন্য একটি ব্লগ দেখে, যে এই দুটি রুম ভাড়া তেমন বেশি নয়, 2800 টাকা করে ভাড়া। আর সবথেকে ভালো ভিউ দেখা যাবে এর সামনের ব্যালকনি থেকে। এই যে দেখছেন, এখান থেকে সামনের পুরো ভ্যালি, পাহাড়ি উপত্যকা এবং বরফাবৃত শৃঙ্গ এদিক থেকেই দেখা যায়। তো সেই জন্য এই কোজি ডিলাক্স রুম দুটো বাজেটের মধ্যে ভালো রুম, ভালো ভিউ রুম। রুমগুলি যথেষ্ট বড় এবং রুমের ভেতরে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধাই আছে। পুরো দিনের একটি ফায়ার প্লেস, যদিও সেটি আর ব্যবহার হয় না কারণ ইলেকট্রিক হিটার দেওয়া আছে। তো আমাদের এখানকার রাজবাড়ির মতো রুমের ভেতরগুলো কিন্তু ঝাঁ চকচকে সেরকম নয়। এখানে থাকতে হলে আলাদা একটি মন নিয়ে আসতে হবে। খোদাই করা কাঠ আর পাথর দিয়ে তৈরি এই রাজপ্রাসাদের সৌন্দর্যই আলাদা। এর সৌন্দর্য, এর আভিজাত্যে, এর ঐতিহ্যে, আর আছে এর পারিপার্শ্বিক সৌন্দর্য। সব মিলিয়ে এখানকার অভিজ্ঞতা কিন্তু অতুলনীয়। আধুনিক টয়লেট, সব রকম ব্যবস্থাই আছে, গরম জল সহ।
পাথরের দেওয়াল, তাতে কালো রং করা, আর ভেতরের আলো এবং বাইরের জানলা দরজা দিয়ে আসা আলোয় এমন একটা আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছে যে পরিষ্কারভাবে ঘরগুলো দেখানো গেল না। রেসিডেন্সিয়াল জোন পেরিয়ে আমরা আবার এই গেট দিয়ে বেরিয়ে আসছি। এই এরিয়াগুলো কিন্তু কমন জোন, এখানে সাধারণ টুরিস্টরা আসতে পারে। আচ্ছা, এই মধ্যিখানের সিঁড়িটা দিয়ে নিচে নামলেই পাওয়া যাবে মিউজিয়াম। তো আমরা এখন মিউজিয়ামটা একটু ঘুরে নেব। তো এই নিচে নেমেই ডান দিকে হচ্ছে মিউজিয়াম, আর সোজা বেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে পাওয়া যাবে সেই মন্দিরটি, ক্যাসেলে ঢুকেই যে মন্দিরে আমরা প্রবেশ করেছিলাম। তো আমরা এই দরজাটা দিয়েই বাইরে বেরিয়ে আসব। এখান থেকে উপরে উঠে ওই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। ক্যাসেলে ঢুকেই যে জায়গাটায় প্রথমে পৌঁছতে হয় মন্দিরটার সামনে, তার দুদিকে দুটো বিল্ডিং, ডান দিকের বিল্ডিং আমরা আছি, তার নিচেই এই মিউজিয়ামটি ছিল। এবার আমরা মন্দির চত্বর থেকে বাঁদিকের বিল্ডিংটায় চলে এসেছি। তার দোতলায় আছে এই রেস্টুরেন্ট বা খাবার জায়গা। আমরা যারা গেস্টরা এখানে থাকবো তাদের এখানে এসেই খেতে হবে। রুম ডেলিভারিও আছে, ইন্টারকমে ফোন করলে ঘরেও খাবার দিয়ে যায়। খাবার কিন্তু খুবই ভালো ছিল এখানকার। আলো কম বলে ঠিকমতো দেখাতে পারছি না জায়গাটা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের স্বাদ অত্যন্ত ভালো। রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে এসে বাঁদিকের বিল্ডিংটা এইভাবে দেখাতে পাচ্ছি। একটা সি শেপড বিল্ডিং, মধ্যিখানে একটি খোলা চত্বর আছে। ডে টুরিস্টরা সাধারণত এই চত্বরেই বেশি ভিড় করে ভিউ দেখার জন্যে। তো রেস্টুরেন্টের বাইরের এই ব্যালকনি থেকে একদম পিছন দিকটাও খোলা ব্যালকনিতে বসে খাওয়ার জায়গা আছে, এবং এখানে সবথেকে ভালো জায়গা, রেস্টুরেন্টের এই অংশটাই সবথেকে ভালো, মনোরম। অবসর সময় কাটানোর জন্য দারুণ জায়গা। এক কাপ কফি নিয়ে বসে পড়তে হবে এই চেয়ারে, তারপরে চাইলে নিজের পছন্দের বই পড়ুন, গান শুনুন, বা কিছু না করলেও গালে হাত দিয়ে তাকিয়ে থাকুন দূরের পাহাড়ি উপত্যকার দিকে। কিভাবে সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অসাধারণ এই অংশটুকু, রেস্টুরেন্টের বাইরের এই অংশটুকু আমার সবথেকে ভালো লাগলো। সন্ধ্যা 6টার পর ডে টুরিস্টরা চলে গেলে এই রাজপ্রাসাদ কিন্তু নির্জন, শব্দহীন। ব্যালকনিতে বসে দেখা যায় দূরের ওই আলোকমালা, আলোকের ঝর্ণাধারায় যেন ধুইয়ে দিয়েছে পুরো পাহাড়কে। অপূর্ব দৃশ্য, হালকা ঠান্ডা। কাঠের ব্যালকনিতে বসে এই আলোর মেলা দেখতে খুবই ভালো লাগে। আমরা নাগার ক্যাসেল থেকে পায়ে হেঁটেই চলে এসেছি ত্রিপুরা সুন্দরী মন্দির পার্শ্ববর্তী মেলা প্রাঙ্গণে। স্থানীয় মানুষদের আনন্দ করার অন্যতম উপায় এই পাহাড়ি মেলাগুলি। সহজ সরল জীবন এদের, নাচে গানে এই কটা দিন এরা মেতে ওঠে। আমরাও সেই স্বাদ গ্রহণ করে নিলাম।
সেই ত্রিপুরা সুন্দরী মন্দির, খোদাই করা কাঠ ও পাথর দিয়েই তৈরি। নাগারের সফর শেষ করে এবার আমরা এগিয়ে যাব মানালির দিকে। সেই পর্ব দেখাবো অন্য ভিডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন।